সবাইকে স্বাগতম শিক্ষার সমীকরণ ইউটিউব চ্যানেলে। আর আমি আছি সৌভিক, তোমাদের সাথে, তোমাদের পাশে আবারও একটি নতুন টপিক নিয়ে। আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম জ্ঞানচক্ষু গল্পের বিষয়বস্তু, এবং আজকের ক্লাস আছে আফ্রিকা কবিতার উপরে। আগের ক্লাস যেহেতু গল্পের উপর হয়েছে, তো ভাবলাম যে এই ক্লাসটা আফ্রিকা কবিতার উপরেই করাই, এবং এর পরই গল্প একটা এবং একটা কবিতা এইভাবে শেষ করার পরে যে সমস্ত বিষয়গুলো আছে, অর্থাৎ পণি আছে, সেখানে সংলাপ রচনা, প্রতিবেদন রচনা, প্রবন্ধ রচনা, বঙ্গানুবাদ, যে সমস্ত বিষয় আছে, কারক, সমাস, সব পরপর ক্লাস ওয়াইজ করাবো। তো এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেই বিষয়টা হচ্ছে আফ্রিকা, যার লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সবাই বোর্ডে দেখতে পাচ্ছ যে আফ্রিকা কবিতার লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই আফ্রিকা কবিতাটা আলোচনা করার আগে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে দু চারটি কথা বলবো। রবীন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন, কলকাতারই, এবং যার ছদ্মনাম ভানু সিংহ, একটি বিখ্যাত ছদ্মনাম, যেটা সবাই নোট করে রাখবে, এটা পরীক্ষায় আসার সম্ভাবনা থাকে অনেক সময়। এবং ছোট থেকেই তিনি লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন, এবং তিনি গৃহশিক্ষা গ্রহণ করেছিলেন। তার স্পেসিফিক কোনো স্কুল কলেজের ডিগ্রি নেই, এবং এক্ষেত্রে বলে রাখা ভালো যে তার ডিগ্রি না থাকার কারণ তিনি জমিদারের ছেলে ছিলেন, এবং তার যেহেতু আভিজাত্যে যাতে দাগ না পড়ে, যে সাধারণের সাথে জমিদারের ছেলের যে একটা বন্টন, তার পরিবার দেখাতে চেয়েছিলেন। একটা এক্সাম্পলের মাধ্যমে যদি আমরা দেখার চেষ্টা করি, আজকের সমাজে যদি দেখি কোনো মন্ত্রী বা কোনো বিজনেসম্যানের ছেলে এবং একটা চাষির ঘরের ছেলে একই সাথে একটি স্কুলে পড়ে না, এখানে বন্টনটা কিভাবে হয়? একটা প্রাইভেট স্কুল আর একটা সরকারি স্কুল। তো যাই হোক, বোঝানো গেল আশা করি বিষয়টা। এবার রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা সবাই চিনি, যিনি হলেন কবিগুরু, নোবেল পুরস্কার পেয়েছিলেন, এবং এটি সমগ্র এশিয়ার মধ্যে তিনি প্রথম ছিলেন। এবার আসা যাক আমাদের মূল পর্বে। রবীন্দ্রনাথ সম্বন্ধে এই কয়েকটি কথাই আমরা জানলাম, এবং মূল পর্বে আসি। যেহেতু মূল পর্বে যদি আমরা না আসি, তাহলে কবিতাটা এমনি অনেকটা একটু কঠিন মতো, বুঝতেও একটু সমস্যা হয়। সেহেতু যদি আমরা এই রবীন্দ্রনাথ সম্বন্ধেই পুরো ক্লাসটা নিয়ে বলতে থাকি, তাহলে কবিতা শুরু করা যাবে না। তো চলো শুরু করা যাক, আর দেরি করব না। তো আফ্রিকা, লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কি বলছে? উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে। প্রথম 4 লাইনের একটু শব্দগুলোর মানে একটু বোঝার চেষ্টা করি। বলছে উদ্ভ্রান্ত মানে কি? দিক বেদিক শূন্য, যেখানে পুরো সব কিছুই শূন্য। এবং সেই আদিম যুগ, আদিম কথার অর্থ হলো সেই আগের যুগ, মানে আগে মানে কখন? পৃথিবী সৃষ্টির সময়কাল কথা বলা হয়েছে। এবার বলছে স্রষ্টা, স্রষ্টা মানে কি? সৃষ্টিকর্তা বা ঈশ্বর বলতে পারি। আর যখন নিজের প্রতি অসন্তোষে, অসন্তোষ মানে হলো সন্তুষ্টি না হওয়া, অর্থাৎ সন্তুষ্ট না হওয়াই বলা চলে। এবার নতুন সৃষ্টিকে বারবার করেছিলেন বিধ্বস্ত। বিধ্বস্ত মানে হলো ধ্বংস, আর অধৈর্য মানে হলো ধৈর্য হারা হয়ে যাওয়া। তো প্রথম 4 লাইনের মানে কি বলছে? উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্য ঘন ঘন মাথা নাড়ার দিনে। অর্থাৎ পৃথিবী সৃষ্টির সময় তখন কেমন পরিস্থিতি ছিল? দিক বেদিক শূন্য ছিল। আর তখনই সৃষ্টিকর্তা ব্রহ্মা কী করছিলেন? পৃথিবী সৃষ্টি করার চেষ্টা করছিলেন, এবং তিনি যতবারই নতুন করে তৈরি করার চেষ্টা করছিলেন, ততবারই তিনি ব্যর্থ হচ্ছিলেন। এবং ব্যর্থ বলতে এই অর্থে ব্যর্থ বলা হয়েছে যে ব্রহ্মা যতবারই তৈরি করছে, তার মনোগত হচ্ছে না। এই মনোগত যতবার না হচ্ছে, কি করছে? তিনি নতুন করে একটা তৈরি করছে, আবার সেটাকে ভেঙে ফেলে দিচ্ছে, দিয়ে আবার তৈরি করছে, আর বলছে না হচ্ছে না হচ্ছে না, এরমভাবে মাথা নাড়ছে।
অর্থাৎ যদি তুমি একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক, যদি তুমি একটা ছবি আঁকার কম্পিটিশানে যাও যেখানে তোমাকে একসঙ্গে 10টা ছবি আঁকতে বলা হলো, তো তুমি প্রথমে দেখছো যে একটা ছবি আঁকছো, মনের মতো হচ্ছে না, ছবিটা হয়তো ভালো হয়েছে কিন্তু মনের মতো হচ্ছে না, তখন তুমি কী করছো, ছিঁড়ে ফেলে দিলে। আবার একটা আঁকছো, আবার মনের মতো হচ্ছে না, ছিঁড়ে ফেলে দিলে। এইভাবে যে নতুনভাবে একটা করে সৃষ্টি করছো, আবার যে একটা করে ছিঁড়ে ফেলে দিচ্ছ, এই ছিঁড়ে ফেলাটা ধ্বংস। আর যে আবার যে নতুনভাবে উদ্যম নিয়ে তৈরি করছো, এটাই হলো সৃষ্টি করা। তো প্রথম 4 লাইনের মানে তো বোঝাই গেল যে সৃষ্টিকর্তা ব্রহ্মা যখন পৃথিবী সৃষ্টি করার চেষ্টা করছিলেন, তার মনোগত হচ্ছিল না বলে আবার তিনি ধ্বংস করছিলেন, আবার সৃষ্টি করছিলেন। এবং অধৈর্য হয়ে যে বারবার একটা মানুষ বা একটা দেবতা কতবার চেষ্টা করতে পারে, এই যে হচ্ছে না দেখে অধৈর্য হয়ে ঘন ঘন মাথা নাড়ছে। পরের 4 লাইন দেখি। রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তপুরে। অর্থাৎ এখানে যদি শব্দগুলোর মানে আমরা দেখি, রুদ্র মানে কি, ভয়ঙ্কর। সমুদ্র মানে তো আমরা জানি, আর বাহু মানে হলো সমুদ্রের তো বাহু হওয়া সম্ভব নয়, তাই সমুদ্রের ঢেউকে বোঝানো হয়েছে। প্রাচী মানে কি, পূর্ব দিক, ধরিত্রী তো পৃথিবী। আর এখানে একটা জিনিস বলে রাখা ভালো, কবিতায় যত জায়গায় তোমাকে লেখা আছে সেখানে তোমাকে মানে একটা নারীর সঙ্গে তুলনা করতে হবে, কম্পেয়ার করতে হবে কার সাথে, নারীর সঙ্গে। এই আফ্রিকাকে কবি একটা নারীর সঙ্গে তুলনা করেছে। এবং এবার বলেছে বাঁধলে, বাঁধলে মানে তো বেষ্টন করা। আর বনস্পতি মানে বড় বড় গাছ, নিবিড় পাহারায়, ঘন, নিবিড় মানে ঘন, কৃপণ মানে কিপ্টে, আর আলোর অন্তপুর মানে হচ্ছে অন্দরমহল। তো প্রথম এই লাইনগুলোর মানে বোঝার চেষ্টা করি একটু। রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তপুরে। অর্থাৎ ভয়ঙ্কর সমুদ্রের ঢেউ এসে কোথায় আছড়ে পড়ছে না, আফ্রিকার উপরে। এবং এই আফ্রিকার উপরে ঢেউটা যখন আছড়ে পড়লো, পড়ে পড়ে একবার দুবার নয়, বারংবার পড়ার ফলে পৃথিবীর পূর্ব দিক থেকে আফ্রিকাকে সম্পূর্ণ বিভাজন করে দিল। এবার এই আফ্রিকাকে সম্পূর্ণ বিভাজন করার ফলে কি হলো, আফ্রিকা একটা আলাদা ভূখণ্ডে ভাগ হয়ে গেল। এবং এই যে আফ্রিকার সম্পূর্ণ জঙ্গলটা বা পুরো আফ্রিকাকে বেষ্টন করে আছে বড় বড় গাছ, এই বড় বড় গাছগুলো একদম সারি সারি আছে, যে একটা গাছের পরে কিছুটা গ্যাপ রেখে আরেকটা গাছ, এই রকম কোনো ব্যাপার নেই। এখানে একটা গাছ, তো তার পাশে আবার একটা গাছ উঠেছে, আবার তার পাশে আবার একটা গাছ উঠেছে, এইভাবে একটার পর একটা গাছ দিয়ে আফ্রিকা মহাদেশকে পুরো বেষ্টন করে আছে, আফ্রিকাকে পুরো বেষ্টন করে আছে। এবং বলছে এই যে এই লাইনটা, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, মানে পুরো সম্পূর্ণ গাছ দ্বারা পুরো আফ্রিকাকে বেষ্টন করে আছে। আর কৃপণ আলোর অন্তপুরে মানে কি, মানে হলো কৃপণ আলো মানে কম আলো, কম আলোর অন্তপুর মানে কি, অন্দরমহল। এবার অন্দরমহল তো আর আফ্রিকাতে সম্ভব নয়, তাই ওই যে গাছের চাঁদোয়ার মতো যে আছে, গাছের যে শাখা পোশাখা পাতা দিয়ে বড় বড় যেহেতু গাছ, তার কাণ্ডও নিশ্চয়ই বড় হবে। এবার ওই সূর্যের আলো সেই পাতা ভেদ করে মাটিতে এসে পৌঁছাতে পারে না, এই অন্দরমহল মানে মাটিকে বলা হয়েছে। তো প্রথম দিয়ে যদি বলি, উদ্ভ্রান্ত সেই আদিম যুগের স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারংবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্য ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তপুরে। অর্থাৎ আরও একবার বলি যে যখন পৃথিবী সৃষ্টি করছিলেন ব্রহ্মা, তখন সৃষ্টি করতে করতে তার যেহেতু মনোগত হচ্ছিল না, তাই তিনি বারবার ধ্বংস করছিলেন এবং সৃষ্টি করছিলেন। এই সৃষ্টি করা আর ধ্বংস করার যে বারবার করার ফলে তার অধৈর্য হওয়ার ফলে তিনি মাথা নাড়ছেন আর বলছেন না না হচ্ছে না। এবং তারপরে আমরা দৃশ্যে কী দেখলাম, যে সমুদ্রের ভয়ঙ্কর ঢেউ আছড়ে পড়ছে পুরো একদম আফ্রিকার উপরে। আর এই ঢেউ আছড়ে পড়ার ফলে আফ্রিকাকে বিচ্ছিন্ন করে দিয়েছে পৃথিবীর পূর্ব দিক থেকে, এবং পূর্ব দিক থেকে আলাদা করার ফলে বিভাজন হয়ে গেল। এবং তারপরে আমরা কি দেখলাম, যে আফ্রিকাকে সম্পূর্ণ বেষ্টন করে আছে কি না, বড় বড় গাছের সারি,
এবং তার যে শাখা পোশাকায়, যেহেতু গাছের যে এতটাই শাখা পোশাকা সূর্যের আলো মাটিতে পড়তে পারে না, তাই বলা হয়েছে কৃপণ আলোর অন্তপুরে। এবার চলো পরে এটা যাওয়া যাক, পরের স্ট্যাঞ্জা। এখানে পরের স্ট্যাঞ্জায় বলা হয়েছে যে আফ্রিকা যে নিজের মধ্যে যে এটা রেখেছিল, যে রহস্য, নিজের মধ্যে যে ভয়াবহতাকে লুকিয়ে রেখেছিল, নিজের যে জয় পরাজয়, এখানে সেটাই বর্ণিত আছে। চলো শুরু করা যাক। কী বলছে? যেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জলস্তর আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদুমন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাচিত মনে। চলো শব্দগুলো বোঝার চেষ্টা করি। সেখানে মানে কোথায়? আফ্রিকাতে। নিভৃত মানে নিরালা, একাকী। অবকাশে অর্থাৎ অবসর নেওয়া। আর তুমি মানে আগেই বলেছি, তুমি মানে আফ্রিকা। যেখানে যেখানে তুমি আছে সেখানে সেখানে আফ্রিকা। এই তুমি মানে আফ্রিকাকে বোঝানো হয়েছে। একটা তুমি মানে একটা নারীকে বোঝানো হয়েছে, আর এই নারীকে আফ্রিকার সঙ্গে তুলনা করা হয়েছে। যেমন আমরা ভারতকে কি মনে করি? আমাদের মা। তেমনই রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকাকেও একটা নারী মনে করেছেন। তাই যেখানে যেখানে তুমি আছে সেখানে সেখানে আফ্রিকা আছে, সেখানে সেখানে একটা নারীকে কল্পনা করতে হবে। তো সেখানে নিভৃত অবকাশে তুমি মানে সেখানে মানে তো আফ্রিকাতে, নিভৃত একাকী, অবকাশে মানে হলো অবসর নেওয়া, তুমি মানে আফ্রিকা, সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য। এবং বলছে সেখানে নিরালা একাকী অবসর নিচ্ছিল কে? না, আফ্রিকা। আর কি সংগ্রহ করছিল? দুর্গমের রহস্য। অর্থাৎ যেখানে মানুষ গমন করতে পারে না, রহস্যে ভরা, যেখানে মানুষ যেতে পারে না, তার রহস্য আফ্রিকা সংগ্রহ করে রাখছিল নিজের কাছে। এবার যে চীন ছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদুমন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাচিত মনে। বলছে আফ্রিকা চীনে ছিল এক এক করে। কী কী চীন ছিল? জল, স্থল আর আকাশের সেই ভয়ঙ্কর, সেই অস্বাভাবিক যত সব সংকেত, যেগুলো আমাদের মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়, প্রকৃতির ঊর্ধ্বে দুর্বোধ সংকেতগুলো আফ্রিকা ঠিক বুঝতে পারছিল। এবং যেখানে আমাদের দৃষ্টি যায় না সেখানে আফ্রিকার দৃষ্টি চলে গেল। অর্থাৎ কি? আফ্রিকা মহাদেশ তো যেহেতু প্রচুর পরিমাণে গাছপালা, সেক্ষেত্রে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতও হয়, এবং আকাশের মেঘের যে গর্জন, যে বিদ্যুতের চমকানি, সেগুলো ভয়ঙ্কর। তাছাড়া আফ্রিকার মধ্যে তো বিভিন্ন রকমারি পশু আছে যারা খুবই ভয়ঙ্কর। তো এমনই সব রহস্য নিয়ে ভরা আফ্রিকা। আর এই আফ্রিকার যে মানুষের চিন্তার অতীত, অর্থাৎ মানুষ যেটা চিন্তা করতে পারে যে ওইখানে সাপ আছে, ব্যাঙ আছে, বা ওই রাস্তা দিয়ে গেলে আমার ভালোভাবে যেতে পারবো, বা আমার ভালো হবে, ওই রাস্তা দিয়ে যাওয়া উচিত নয়, এমন যে চেতনা বা ভাবনা, সেই ভাবনারও অধিক যে আফ্রিকার জঙ্গলে, সেই ভাবনারও অধিক। অর্থাৎ আফ্রিকার যে দুর্গমের রহস্য, অর্থাৎ যে ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী থেকে শুরু করে যে সমস্ত দুর্বোধ, যে সমস্ত ভয়ঙ্কর জিনিস, সব আফ্রিকা নিজের কাছে সংগ্রহ করে রেখেছিল, আর এক এক করে সব কিছুর সাথে পরিচিতি হচ্ছিল। যেখানে আমাদের যাওয়া অসম্ভব, আমাদের কল্পনা করা অসম্ভব, সেখানে আফ্রিকা কল্পনা করছে। তারপর কি বলছে? বিদ্রূপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভি নিনাদে। অর্থাৎ বিদ্রূপ, এবার এই শব্দগুলোর মানে বোঝার চেষ্টা করি। বিদ্রূপ মানে কি? উপহাস করা। করছিলে ভীষণকে, ভীষণ মানে ভয়ঙ্করকে, আর বিরূপ মানে হলো কুরূপ, আর শঙ্কা মানে আশঙ্কা, আর বিভীষিকা মানে আতঙ্ক, আর দুন্দুভি নিনাদ মানে ওই যে যুদ্ধ শুরু হওয়ার আগে যে ঝঙ্কার বা যে আওয়াজ হয় তাকেই বলা হয়। তো পুরো মানেটা কি দাঁড়াচ্ছে? বিদ্রূপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, সংখ্যাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভি নিনাদে। অর্থাৎ তুমি উপহাস করছিলে কাকে? না, ভয়ঙ্করকে। এবং কিভাবে উপহাস করছিলে? কুরূপের ছদ্মবেশে। মানে হয় না অনেক সময় মুখোশধারীরা গিয়ে মানুষকে ভয় দেখায়, অনেক সময় যাত্রাপালায় বা কোথাও রাস্তাঘাটে। তো ঠিক তেমনই ভীষণকে ভয় দেখাচ্ছে কুরূপের ছদ্মবেশে এবং উপহাস করছে। আর কি করছে? আর কিভাবে ভয় দেখাচ্ছে? নিজেকে, আফ্রিকা নিজেকে উগ্র করে
নিজেকে উগ্র করে প্রচণ্ড মহিমায়, আর যে যুদ্ধ শুরু হওয়ার আগে যেমন যে আওয়াজ বা যে ধ্বনি উচ্চারিত হয় বা যে ঢাক ঢোলের আওয়াজ করে যুদ্ধের প্রথম সূচনা করা হয়, ঠিক তেমনই মহিমায় কী করেছে না ভয় দেখাচ্ছে, ভয়ঙ্করকে ভয় দেখাচ্ছে আফ্রিকা, এবং শঙ্কাকে হার মানাতে চাইছে। শঙ্কা মানে কি? আশঙ্কাকে হার মানাতে চাইছে। এখানে শঙ্কা মানে আশঙ্কা, মানে তার যে আশঙ্কা হচ্ছে যে ভয়, ও যে ভয়ঙ্কর, ওর সাথে আমি পেরে উঠবো, সেই তাকেও ও হার মানাচ্ছে। এবং ভয়ঙ্করকে তো ভয় উপহাস করছে। ভয়ঙ্করকে আমরা কি করি, যে ওখানে একটা ভয়ঙ্কর প্রাণী আছে, বাঘ আছে, ওর দিকে আমাদের দূরে সরে যাওয়া উচিত। কিন্তু আফ্রিকা কী করছে? ভয়ঙ্করকে ভয় দেখাচ্ছে, উপহাস করছে, ঠাট্টা করছে। উপহাস করে না মানুষ, যেমন কেউ খাটো কেউ লম্বা, এইভাবে উপহাস করে, ঠাট্টা করে। ঠিক তেমনই আফ্রিকা ভয়ঙ্করকে উপহাস করছে, ঠাট্টা করছে। কীভাবে? বিরূপের ছদ্মবেশে, অর্থাৎ কুরূপের ছদ্মবেশে, কুরূপ যেটা মানানসই না, এমন রূপের ছদ্মবেশে উপহাস করছে। আর আশঙ্কা হচ্ছে তার মনের মধ্যে যে ওখানে ভয়ঙ্কর কিছু থাকতে পারে, তাকেও হার মানাচ্ছে। এবং নিজের যে উগ্র মহিমায়, আতঙ্ক প্রচণ্ড মহিমায় কী করছে না তার আত্মপ্রকাশ করছে। কিভাবে? যেমনভাবে ঢাক ঢোল আর যুদ্ধ শুরু হবার সূচনার পূর্বে যেমনভাবে আওয়াজ ওঠে, সেইভাবে। তারপরে স্ট্যান্জাটা আমরা বোঝার চেষ্টা করি। বলছে, হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবিল দৃষ্টিতে। যে ছায়াবৃতা কেন বলা হয়েছে? আফ্রিকা মহাদেশে প্রচণ্ড গাছপালা ভর্তি, বড় বড় গাছ, এবং ছায়া দ্বারা আবৃত, অর্থাৎ প্রচণ্ড গাছের যে বড় বড় গুঁড়ি শাখা এবং প্রচণ্ড যে পাতা, তাদের মাটিতে আলো পৌঁছাতে পারে না, তাই বলেছে হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবিল দৃষ্টিতে। এবার বলছে কালো ঘোমটার নিচে কেন বলা হয়েছে? কারণ ওই যে আমরা যে নতুন বিয়ে হওয়ার পরে নতুন বউদের দেখি না, ঘোমটা দিয়ে থাকে, তা ঠিক ওই রকমই যে ঘোমটা কেন বলেছে, কারণ ওই সূর্যের আলো তো নিচে প্রবেশ করতে পারে না, ঘোমটার মতোই তো এইভাবে আছে পুরো গাছপালা। তাই বলছে হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। এবার বিয়ে হয়েছে, তো সেই বধূ এসে ঘোমটা দিয়ে আছে, তার যে মুখখানা আমরা কিভাবে দেখব? ঘোমটা তুলে দেখতে হবে। তো ঘোমটা যদি সে না তোলে, তাহলে তার মানব রূপ বা তার রূপ দেখা যাবে না। ঠিক তেমনই আফ্রিকার জঙ্গল যেহেতু গাছপালা দিয়ে পূর্ণ এবং সেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না, তাহলে আফ্রিকার মানব রূপ দেখা সম্ভব না। এবং উপেক্ষার আবিল দৃষ্টিতে মানে কি? মানে সবাই তাকে এড়িয়ে চলেছিল, উপেক্ষা করেছিল মানে এড়িয়ে চলেছিল। আর আবিল মানেও সেই একই রকম শব্দ, যে এড়িয়ে যাওয়া আর কি। মানে কারা এড়িয়ে চলেছিল? সভ্য সমাজের মানুষরা এড়িয়ে চলেছিল। তার কারণ কি? তারা শিক্ষিত ছিল, তারা পড়াশুনো জানে, তাদের বুদ্ধি বেশি, তো এড়িয়ে যাবে না যে ওর নিচে সূর্যের আলো যায় না, ওখানে কী বা থাকতে পারে, ওটা নিয়ে আমাদের কোনো মাথা ওই জন্য তারা এড়িয়ে চলেছিল। যে এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেগড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। এইটা একটা ভালো লাগে। বলছে এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। এই এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে বলতে কারা এসছে? সাম্রাজ্যবাদীরা এসছে। সাম্রাজ্যবাদীটা কোথা দিয়ে শব্দটা এসছে? সাম্রাজ্যবাদ থেকে। এই সাম্রাজ্যবাদটা কি? যারা নিজের দেশ থাকা সত্ত্বেও, নিজের দেশে সাম্রাজ্য করা সত্ত্বেও অন্য দেশের উপরে সাম্রাজ্য বিস্তার করা, অর্থাৎ এক দেশে থাকা সত্ত্বেও অন্য দেশকে নিজের অধিকারে নিয়ে আসার চেষ্টাকে বলা হয় সাম্রাজ্যবাদ। যেমন ইংল্যান্ড করেছে, ভারতবর্ষকে 200 বছর নিজের অধিকারে রেখেছে। ঠিক তেমনই এই সাম্রাজ্যবাদী, ইউরোপীয় সাম্রাজ্যবাদী দেশগুলো চেয়েছিল কি? আফ্রিকাকে নিজের সাম্রাজ্যে অন্তর্ভুক্ত করতে, মানে আফ্রিকার উপর নিজের দখল কায়েম করতে। এবার বলছে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেগড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। এবার আমরা জানি আফ্রিকার জঙ্গলে যেহেতু নেগড়ে আছে ভয়ঙ্কর, তাদের নখ নিশ্চয়ই তীক্ষ্ণ হবে। বাঘ চিতাবাঘ যেমন নখ তাদের তীক্ষ্ণ শিকার ধরার জন্যে, নেকড়ের নখও তো অনেকটা তীক্ষ্ণ। এবার ওই যে নেকড়ের নখ অনেকটা ভয়ঙ্কর এবং অনেকটা তীক্ষ্ণ, তার থেকেও ভয়ঙ্কর কারা? ওই সাম্রাজ্যবাদীদের নখ। এবার সাম্রাজ্যবাদীরা তো মানুষ, তো ওদের কি আর নখ তীক্ষ্ণ হতে পারে? ওদের মানসিকতাই নিম্ন, সেটাকে বোঝানোর জন্যে বলা হয়েছে তোমার নেকড়ের থেকেও তীক্ষ্ণ ওদের নখ। এবং বলছে কি এলো মানুষ ধরার দল। কেন বলা হয়েছে?
কারণ এরা এসছে, এই সাম্রাজ্যবাদীরা ইউরোপীয় দেশগুলো এসছে, এসে কী করেছে, আফ্রিকার উপরে আবাল বৃদ্ধা বনিতা বিচারে মেরেছে, হত্যা লীলা চালিয়েছে। এবং এদের গর্ব এতটাই ছিল যে আফ্রিকার একটা নিজস্ব গর্ব ছিল যে ভাই আমার জঙ্গলের ভিতরে সূর্যের আলো প্রবেশ করে না, আমি একমাত্র দেশ, আমার জঙ্গলের মধ্যে সূর্যের আলো প্রবেশ করতে পারে না, যে পৃথিবীর সব জায়গায় সূর্যের আলো প্রবেশ করতে পারে কিন্তু আমার জঙ্গলের মাটিতে সূর্যের আলো প্রবেশ করে না, এটা আমার গর্ব। সেই গর্বের থেকেও বেশি গর্ব কাদের, ইউরোপীয় সাম্রাজ্যবাদী দেশগুলো। কারণ কি, আমরা সভ্য। ইউরোপীয় সাম্রাজ্যবাদী দেশগুলো কি ভেবেছিল, আমরা সভ্য, আমরা শিক্ষিত, সেহেতু আমাদের থেকে বেশি বড় কিছু হতে পারে না। এবার পরের লাইনগুলো আমরা দেখি, কয়েকটা লাইন। সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। সভ্যের বর্বর লোভ মানে কি, মানে যে ওরা যে সভ্য, এই সভ্যর যে বর্বর মানে অসভ্য, সভ্য হয়েও অসভ্য হওয়া কাদের বলে, অর্থাৎ তারা সভ্য হয়েছে ঠিকই, পুঁথিগতভাবে তারা সভ্য, লেখাপড়া শিখে তারা সভ্য, কিন্তু তাদের আচরণ, তাদের মানসিকতা ছিল অসভ্য। তাই যদি না হয়, তারা শিক্ষিত হয়ে, তারা সভ্য হয়ে আফ্রিকার বৃদ্ধ বাচ্চা থেকে শুরু করে যুবক যুবতী সবাইকে নির্বিচারে গুলি করতে পারে, নির্বিচারে কাটতে পারে। তাহলে এর থেকেই বোঝা যাচ্ছে তারা অসভ্য, বর্বর লোভ তাদের। সভ্যের বর্বর লোভ মানে তারা নিজের আত্মগরিমায় তারা ব্যস্ত যে আমরা সভ্য জাতি, তাই বলছে সভ্যের বর্বর লোভ। আর নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা মানে কি, মানে হলো তাদের যে তারা সভ্য হয়েও যে অমানুষের মতো, অসভ্যের মতো পরিচয় দিল, যে নির্বিচারে আফ্রিকার ওপর অত্যাচার চালালো, তাদের যে নিম্ন মানসিকতার পরিচয় দিল, তাই বললো নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। মানে কি, তাদের যে নিম্ন মানের মানসিকতা সেটারই পরিচয় দিয়েছে। নগ্ন করা মানে কি, খুলে ফেলা, মানে কোনো পোশাক পরিচ্ছদ খুলে ফেলা বা কোনো খোলামেলাকে বোঝায়। তো ঠিক তেমন এখানে পোশাক পরিচ্ছদ না, তারা নগ্ন করলো কি, তাদের মানসিকতা, তাদের নিম্ন মানসিকতাটা লুকানো ছিল সেটাকে নগ্ন করে দিয়েছে, যে দেখো আমরা কেমন নিম্ন মানুষ। এবার বলছে তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধূলি, তোমার রক্তে অশ্রুতে মিশে দস্যু পায়ের কাঁটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড। এবার বলছে ভাষাহীন মানে কি, যে যার ভাষা নেই বা সে তার ভাষা প্রয়োগ করতে পারে না। ক্রন্দনে মানে কি, কান্না করা। বাষ্পাকুল অর্থাৎ জলে ভিজে যাওয়া। আর কি, অরণ্য পথ মানে অরণ্যের ভেতর দিয়ে। পঙ্কিল মানে কি, পাক খাওয়া। ধূলি রক্তে অশ্রুতে মিশে, রক্ত অশ্রু মানে কান্না। দস্যু পায়ের কাঁটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড। এইবার বলছে তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে মানে কি, মানে আফ্রিকার কান্নায় যে ধুলো ছিল আফ্রিকার মধ্যে, সেগুলো জমাট বাঁধতে শুরু করেছিল, সেগুলো কাদা কাদা হওয়া শুরু হয়েছিল। এবং বলছে পঙ্কিল হলো ধুলি, অর্থাৎ ধুলোগুলো পাক খেয়ে দলা পাকিয়ে গেল রক্ত আর অশ্রু মিশে। অর্থাৎ এই আফ্রিকার মানুষের কান্না আর রক্তে মিশে আফ্রিকার যে ধুলো ছিল সেগুলো দলা পাকিয়ে গেল। এবং দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড। অর্থাৎ কি, যে আমরা দেখি এখনকার যে খেলার সময় যারা ফুটবল খেলে তাদের পায়ের বুটের তলায় দেখি কি কাঁটা কাঁটা থাকে। তো ওরকম ইউরোপীয় যে সাম্রাজ্যবাদী শক্তি ছিল তাদের বুটটা ছিল কাঁটা দেওয়া। এবার এই কাঁটা যে যখন ওই মানে ওদের আফ্রিকার উপর যখন হত্যালীলা চালালো, যে অত্যাচার চালালো, আফ্রিকার মানুষের পশু পাখির কান্না আর রক্তে ভিজে যে জমাট বেঁধে কাদা কাদা হয়ে গেল, কাদা পাক খেয়ে গেল, তার উপর দিয়ে মারা জুতো পায়ে দিয়ে এরকম হেঁটে হেঁটে গেল, সেই ওদের জুতোর তলায় কাদাটা আটকে গেল। বলছে চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। আর কি, ওই যে কাদার উপর দিয়ে হেঁটে হেঁটে গিয়েছে আর বুটের তলায় কাদা আটকে গেছে, আর যে ছাপটা ওটাকেই বলা হয়েছে যে ইতিহাসে চিরচিহ্ন দিয়ে গেল। পরের স্ট্যান্ডাটা দেখি। এবার পরের স্ট্যান্ডে আমরা দেখব কি, যে সময় এখানে হত্যালীলা চলছে, কান্নার কাটির রোল চলছে, তার অপোজিট পারে কি হচ্ছে, সাম্রাজ্যবাদীরা কিভাবে সুখে শান্তিতে আছে। চলো শুরু করা যাক। বলছে সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে।
কি সুন্দর অপূর্ব লাইন। বলছে যেই সময় এই আফ্রিকার উপরে এই অত্যাচার অমানবিক অত্যাচার চলছে, সেই সময় সমুদ্রের ওপারে কি হচ্ছে, সেই সমুদ্রের ওপারে মানে কি, সমুদ্র পাড়ে মানে কি, সমুদ্রের ওপারে কি হচ্ছে, মানে সমুদ্রের ওপারে মানে কি আফ্রিকাতে অত্যাচার করছে। আর তাদের দেশে কি হচ্ছে, সমুদ্রের ওপারে তাদের দেশ আছে, তো তাদের দেশে হচ্ছে মন্দিরে পুজোর ঘণ্টা বাজছে, শিশুরা মায়ের কোলে খেলা করছে, সকালে সন্ধ্যায় দেবতার নাম হচ্ছে, পুজো পার্বণ হচ্ছে, এগুলো হচ্ছে। আর কি হচ্ছে, কবির সঙ্গীতে সুন্দরের আরাধনা হচ্ছে, অর্থাৎ দেব দেবীর পুজো পার্বণ হচ্ছে, কবিরা গান গাইছে তাদের দেশের, যেমন ভারতে সুজলাং সুফলাং মালায়াম, ওই রকমই ঠিক তেমনই ওদের দেশের জাতীয় বন্দনা করছে। এইগুলো করছে ঠিক কোন সময় দাঁড়িয়ে, যে সময় তাদের দেশেরই মুষ্টিমেয় মানুষ যারা অন্য দেশের উপর হত্যালীলা চালাচ্ছে, সেই সময় তাদের দেশে কি হচ্ছে, মন্দিরে ঘণ্টা বাজছে, শিশুরা মায়ের কোলে খেলা করছে, আর কি হচ্ছে, কবির সঙ্গীতে সুন্দরের আরাধনা হচ্ছে। অর্থাৎ তাদের দেশের যা কিছু সুন্দর, যা কিছু ভালো, তারই গুণগান গাওয়া হচ্ছে, কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। তারপরের লাইনে আমরা দেখব যে কিভাবে এই যে একটা আশঙ্কা আফ্রিকার উপর অত্যাচার হতে পারে, এই আশঙ্কা কিভাবে আফ্রিকার জানতে পেরেছিল বা আফ্রিকার প্রাণীকুল জানতে পেরেছিল, এবং সবশেষে কবি কী বলতে চেয়েছেন এই শেষ প্রায়টায়। বলছে আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো, হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। বলছে পশ্চিম দিগন্তে মানে কি, পশ্চিম দিকে, আর প্রদোষকাল মানে হলো সন্ধ্যাকাল, আর ঝঞ্ঝা বাতাসে মানে ঝোড়ো হাওয়া, রুদ্ধশ্বাস মানে হলো শ্বাসরুদ্ধ হওয়া, আর গুপ্ত গহ্বর মানে গুপ্ত গুহা থেকে, অশুভ ধ্বনিতে মানে খারাপ ধ্বনিতে, আর যুগান্তর মানে হলো এক যুগ থেকে আর এক যুগের মধ্যে যে ডিফারেন্স, যে পার্থক্য। তো বলছে আজ পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল। অর্থাৎ যখন পশ্চিম দিকে সন্ধে ঘনিয়ে আসছে এবং সেই সময় ঝোড়ো হাওয়া বইছে প্রচণ্ড বেগে, আর সেই ঝোড়ো হাওয়ার গতিবেগ এতটাই যে নিঃশ্বাস নেওয়াটাও কষ্টকর বলে মনে হচ্ছে, এবং যে সমস্ত পশুরা ওই গুহায় লুকিয়েছিল তারা বেরিয়ে এসে হুঙ্কার ছাড়ছে যে একটা অশুভ কিছু হতে পারে, এবং কি বলছে, এখন সন্ধ্যা নেমে আসছে এবং ভবিষ্যতে অশুভ কিছু ঘটতে পারে। এবং তারপরে কি বলছে, এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো, হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। এবং আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে মানে কি, যে বিকালের পরে সন্ধ্যা আসার যে মুহূর্ত, বা সন্ধ্যা থেকে বিকালের যে আগের, অর্থাৎ দেখবে যে একটা রক্তিম লাল আভা দেখতে পাই, যে একদম পরন্ত বিকালে আর কি। এই সময়ে কি বলছে, যুগান্তর কবিকে বলছে, যুগান্তের কবি মানে কি, যুগান্তর মানে কি এক যুগ থেকে আর এক যুগ, তার মধ্যে যে পার্থক্য, অর্থাৎ এখানে এক যুগ থেকে আর এক যুগের মধ্যে যে কবি তাদের বলেনি, এখানে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে বলা হয়েছে যে হে ঈশ্বর আসো, এই যে সন্ধ্যার শেষ রশ্মিপাতে আপনি আসুন, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। আর মানহারা মানে কি, যে নারী মান সম্মান হারিয়ে ফেলেছে, আর মানবী মানে কি, নারী। তাই বলছে দাঁড়াও, ঈশ্বরকে বলছে হে ঈশ্বর আসুন ওই সন্ধ্যার শেষ রশ্মিপাতে, আর দাঁড়ান ওই মানহারা সেই মেয়েটার সামনে গিয়ে, এবং বলুন ক্ষমা করো, হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। এবং এই যে প্রলাপ মানে কি, বিলাপ করা, অর্থাৎ যখন কেউ নেশায় থাকে তখন এমন কিছু শব্দ সে উচ্চারণ করে যার মানে সে জানেই না, ঠিক এমন অবস্থায় যেমন কথাবার্তা সে বলে, ঠিক তেমনই যেহেতু সাম্রাজ্যবাদীরা তাদের সভ্যের অহংকারে আত্মগরিমায় অন্ধ ছিল, তারা কী করছিল কিছু বুঝতে পারছিল না, এবং হিংস্র প্রলাপ, অর্থাৎ এই অর্থে হিংস্র প্রলাপ বলা হয়েছে, কারণ তারা যে হিংস্র পশু পাখি আছে আফ্রিকায়, তার থেকেও হিংস্র তাদের মানসিকতা, তাদের মন, তাই বলা হচ্ছে হিংস্র প্রলাপের মধ্যেও সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। এখানেই কবিতাটি শেষ হচ্ছে, এবং তার পরের ক্লাসে
আরও কোনো একটি গল্প বা কবিতা নিয়ে আলোচনা করব। তত সময় আমাদের সাথে থাকো, পাশে থাকো। আর দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী যারা আমাদের চ্যানেলে এখনও যুক্ত হওনি, তাকে অনুরোধ আমাদের চ্যানেলে যুক্ত হও এবং আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো, সাবস্ক্রাইব করো, আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখো। এবং যে সমস্ত অভিভাবক, তাদের কাছেও অনুরোধ যে আপনাদের ছাত্রছাত্রীদের বা আপনাদের ছেলেমেয়েদেরকে আমাদের চ্যানেলের কথা আপনারা বলুন। এবং এখানেই আমরা ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটি ভিডিও।